এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার থাকতে কাজ করতে স্বস্তি বোধ হবে, সেক্ষেত্রে শিক্ষক হিসেবে কিছু বিষয় রয়েছে যার হয়তোবা পরিবর্তন করার প্রয়োজন আছে। এক ধরনের প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ আমরা তৈরি করে রেখেছি কার সাথে? যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসক তাদের সাথে আমি একজন ব্যক্তি শিক্ষক আমি এই দেয়া নেয়ার সম্পর্কটি তৈরি করেছি, এবং এই দেয়া নেয়ার সম্পর্কটি বারে বারে এক্সিকিউটেড হয় আমাদের নানান রকম নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে। আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা জানবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো নির্বাচন হয়। তার মধ্যে একটি হচ্ছে সিনেট নির্বাচন, একটি হচ্ছে সিন্ডিকেট নির্বাচন, একটি হচ্ছে ডিন নির্বাচন, তারপর শিক্ষক সমিতি নির্বাচন, নানান ধরনের নির্বাচন রয়েছে। এগুলো ৭৩ আদেশ আমাদেরকে এই সুযোগটি দিয়েছে যাতে আমরা আমাদের রাজনৈতিকভাবে গণতান্ত্রিকতার চর্চা করতে পারি। কিন্তু যেটা আমরা দেখি ১০০ বছর মানে ৭৩-এর পরে যে মানে প্রায় ৫০ বছর পার করে আমরা দেখছি যে আসলে এটা গণতন্ত্রায়নের যে জায়গা, সেই জায়গার সাথে সাথে এক ধরনের এই যে দেয়া নেয়ার সম্পর্কের জায়গাও আমাদের জন্য তৈরি করেছে, যা আমরা ব্যবহার করছি শিক্ষকরা এবং যারা প্রশাসক তারাও। শিক্ষকরা কিভাবে ব্যবহার করি? আমরা যদি একজন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষক মানে একজন প্রার্থী না হই, তাহলে আমাদের সমস্ত কিছুর মধ্যে প্রথম যে ইটটি দিয়ে আমাদের এই প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপটি তৈরি হচ্ছে তা হচ্ছে শিক্ষক নিয়োগ। এখন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যার যথাযথ যোগ্যতা নাই তার কিন্তু অন্য কোনো বিষয়ের প্রয়োজন হবে, এবং সেই বিষয়টি হচ্ছে তার রাজনৈতিক আনুগত্য প্রকাশ। কার প্রতি রাজনৈতিক আনুগত্য প্রকাশ? যে ক্ষমতাসীন দলটি এই মুহূর্তে হয়তোবা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যদি সেটা নীল দল, সাদা দল, লাল দল, নানান রকম দলের নাম আছে আপনারা জানেন। সুতরাং যে সরকার ক্ষমতায় থাকে তার সমর্থনকারী নানান এই শিক্ষকদের গ্রুপ বিশ্ববিদ্যালয় প্রশাসনেও দায়িত্বে থাকেন, এবং তারা একই সাথে শিক্ষকদের মুখপাত্র এবং সিনেট, সিন্ডিকেট সহ বিভিন্ন প্রশাসনিক পদেও থাকেন। তাদের এই এত ধরনের পদ থাকার কারণে তারা বিভিন্ন লেয়ারে শিক্ষকদের সাথে নানান রকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কিন্তু ব্যস্ত থাকেন, এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে কেউ কোনো শিক্ষক যদি নিয়োগ পেতে চান তাহলে এদের কাউকে চটিয়ে তিনি নিয়োগ পাবেন না, এবং যদি নিয়োগ পেয়ে যান তাহলে এদের প্রত্যেককে তাকে সবসময় খুশি রাখতে হবে, তাকে সবসময় অনুগত থাকতে হবে। এই যে আনুগত্যের যে মূল জায়গাটা, এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাটা যদি ভেঙে না দেয়া যায় তাহলে ৭৩-এর বাংলাদেশের গণতন্ত্র একটা ফাঁকা ভুলিতেই থেকে যাবে। এবং এটা কি করে করা যেতে পারে তার কতগুলো ব্যাপার রয়েছে। যেমন আমার পরিষ্কারভাবে মনে হয় যে এটা হয়তো কিছুটা ব্যক্তিগত মতই বলতে পারেন, এবং সেটা হচ্ছে যে ধরেন এই যে নির্বাচনগুলোর মধ্যে যে নির্বাচনটি আছে ডিন ইলেকশন, যে ডিন ইলেকশনটি আসলে এক ধরনের একাডেমিক এক্সেলেন্সের ব্যাপার, হয়তো কিছু ক্ষেত্রে প্রশাসনিকও। এখানে ইলেকশনটার মাধ্যমে যেটা করা হয় সেটা একেবারে সত্যিকার অর্থে ভোটার নিয়োগ দেওয়া হয়, কারণ ডিন কিন্তু নিচের দিকের যে কমিটিগুলোর মাধ্যমে শিক্ষক নিয়োগ হয় সেই কমিটিগুলোতে ডিন কিন্তু উপস্থিত থাকেন, এবং তার মানে তিনি এই নিয়োগে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং উপরের দিক পর্যন্ত উনি সবখানেই থাকেন। এবং এই যে শিক্ষক নিয়োগে এবং পদোন্নতিতে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার সাথে যোগ হয় এই ডিন অফিসগুলোতে আমরা দেখি ডিনদের তত্ত্বাবধানে জার্নাল বলে একটি জিনিস পাবলিশ হয়। সেই জার্নালে কে লেখা ছাপাতে পারবে, কে লেখা ছাপাতে পারবে না, এটাও ডিন মহোদয়দের উপর নির্ভর করে। সুতরাং তারা কিন্তু কোনো ভোটারকে চটিয়ে তার একটি অখাদ্য বস্তা পচা লেখাকে ছাপিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না, কারণ তিনি জানেন যে অখাদ্য জিনিসটি যদি তিনি না ছাপেন তাহলে ওই ভোটটি তার চলে যাবে। সুতরাং ডিনদের সাথে জার্নালের এই সম্পর্ক ছেদ করতে হবে, ডিনদের নির্বাচিত হয়ে আসবার যে ঘটনাটি এটিও বন্ধ করতে হবে। এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে, আপনারা যদি ক্যালেন্ডারগুলো পড়েন তাহলে দেখবেন যে খুব পরিষ্কারভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে উপাচার্যের হাতে প্রভূত পরিমাণ ক্ষমতা কি করে যেন একীভূত হয়ে রয়েছে, যার মধ্যে একটি খুব অদ্ভুত ব্যাপার রয়েছে, যে অদ্ভুত ব্যাপারটার নাম হচ্ছে একটি বিশেষ ক্ষমতা। বিশেষ কোনো ক্যালামিটি হলে উপাচার্য তার বিশেষ ক্ষমতায় যে কোনো কিছু করতে পারেন, এবং এই বিশেষ ক্যালামিটিটি কোথাও ডিফাইন করা নাই, এবং আমরা এই আনডিফাইন্ড ক্যালামিটি সময়কার ক্ষমতাটি যে কোনো স্বাভাবিক সময়েও ব্যবহৃত হতে দেখে আসছি এত বছর। সুতরাং এই যে আনডিফাইন্ড ক্ষমতা একজনের হাতে দিয়ে দেওয়া, সেটা আমাদের পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে খুবই বড় বাধা স্বরূপ। এছাড়া আরো দুটি বাধা রয়েছে যার কথা আমি বলতেই চাই, যে শিক্ষকদের সিনেটে এবং সিন্ডিকেটে, এমনকি শিক্ষক নিয়োগের বোর্ডগুলোতে পর্যন্ত চ্যান্সেলর মনোনীত এবং সরকারের মন্ত্রণালয় থেকে মনোনীত অনেক সদস্য যারা সবাই এক্স অফিসিও, এদের পরিমাণ একেবারে কমিয়ে আনতে হবে, এবং এদেরকে কেন সরকারের এই সমস্ত মানে বিশ্ববিদ্যালয়ের মূল যে বাজেট এবং যে
কার্যক্রম, যে প্রশাসনিক কার্যক্রম পরিচালনাকারী কমিটিগুলোতে কেন এত সরকারি লোক থাকবে সেটার কোনো পরিষ্কার ব্যাখ্যা নাই, এবং এই সরকারি লোক এখানে থাকার কোনো প্রয়োজনীয়তাই নাই, এবং এদেরকে এখান থেকে বাদ দেওয়া খুব জরুরি। এমনকি এক্সপার্ট বা কোনো কলেজের শিক্ষক বা শিক্ষানুরাগী ব্যক্তি বলে নানান রকম সদস্য বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন কমিটিতে যুক্ত থাকেন, তাদের নির্বাচিত হয়ে আসার প্রক্রিয়াটি কোথাও পরিষ্কার করে লেখা নাই। এবং আমি মনে করি, এবং আমার সাথে আমার অনেক সহকর্মী একমত হবেন, যে এক্ষেত্রে একাডেমিক কাউন্সিল, যেটা হচ্ছে আসলে শিক্ষকদের সঠিক বডি, সে একাডেমিক কাউন্সিলের ক্ষমতা বা তার নিয়ন্ত্রণ বাড়াতে হবে, যাতে করে একাডেমিক কাউন্সিলে নির্ধারিত হয় কারা শিক্ষানুরাগী ব্যক্তি, কে সেই ব্যক্তি যে রিসার্চ অর্গানাইজেশনের অংশ হিসেবে একটা সিন্ডিকেটে বা সিনেটে চলে যাচ্ছেন। এই জায়গাগুলোতে আমাদের খুব পরিষ্কারভাবে রাষ্ট্রপতি এবং উপাচার্যের ক্ষমতাকে কমাতে হবে, এবং এখানে শিক্ষকদের ক্ষমতা এবং বিভাগের ক্ষমতাকে বাড়াতে হবে, যেন বিভাগগুলো অনেক বেশি ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের মতো করে কাজ করতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।